ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ওবিসির যে ইস্যুটা খুব ডিটেইলে ভালো করে বোঝার চেষ্টা করব। যাদের বোঝার প্রয়োজন নেই তারাই দেখুন, নাহলে স্কিপ করুন। ডিটেলে একটু বড় করে আমি ভালো করে ভেঙে চুরে বুঝিয়ে আপনাদের বলবো আজকে ওবিসি কেন 7% হচ্ছে এবং কেন 17% নয়, এবং 7% হলে কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। প্রথমেই আসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই একটা নোটিশ ইস্যু হয়েছে। স্বাভাবিকভাবেই সেইখানে তাদের প্রক্রিয়াটা আগে স্টপ করেছে, স্থগিত। দেখুন, অ্যাবেন্স মানে হচ্ছে সেইটাকে আপাতত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেয়, এমন নয় বাতিল করা নয়, কিন্তু এটাকে কিন্তু বাতিল করছে না, আপাতত স্থগিত করছে, থামিয়ে দিচ্ছে বিষয়টাকে। আবার কিছুক্ষণ পরে সেটা চালু হতে পারে, এর মানেটা এটাই দাঁড়ায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো কোনো নোটিশ আসেনি। যেমন 9-10-এর কথা অনেকে জিজ্ঞাসা করছেন, আমি এখন 8:30 বাজে ভিডিওটা রেকর্ড করছি, এই সময় অবধিও কিন্তু এসএসসির ওয়েবসাইটে আমি করলাম, কোনো রকম কোনো আপডেট আসেনি। দ্বিতীয় কথা, তার মানে যারা ভাবছেন যে পুরো বিষয়টা থমকে গেল, এরকমটাও নয়। এইবার আসি যে ওবিসির বিষয়টা কি, কেন। দেখুন, একদম অনেক আগে থেকেই আমি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের, কিন্তু যেহেতু এটা খুব সেন্সিটিভ বিষয়, একটা জীবনের সঙ্গে জড়িত, এতদিনের স্ট্রাগেল, সে চান্স পেয়েছে, হঠাৎ করে তার কাছ থেকে যদি সুযোগটা কেড়ে নেওয়া যায়, তার একটা মনে ব্যথা লাগবে বা বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। তো সেই জায়গায় আমি খুব বুঝে শুনে হিসাব নিকাশ করে কিন্তু প্রত্যেকটা বিষয় বলি। দেখুন, আমি সব বিষয় খুব জেনারেলি একটা ওপিনিয়ন দিই যে হ্যাঁ এটা হতে পারে, এই বিষয় হতে পারে, কারণ ওইটা বলার পরে তার ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু আমার কাছে অনেক কিছু থাকে। আমি কেন বলছি ওই কথাটা, হয়তো খুব ছোট্ট করে ভিডিও বানাই বলে হয়তো পুরো ডিটেলসটা আপনারা বুঝতে পারেন না। তার পরিপ্রেক্ষিতে অনেকেই দেখলাম ওবিসি নিয়ে আমি যখন বলেছিলাম যে 7% হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অনেকেই একটু বিরূপ মন্তব্য করেছিলেন, গালমন্দও করেছিলেন। তাতে কি আমি রাগ করেছি? একদমই না। আপনাদের ফার্স্টেশন বা জ্বালাটা বুঝি। এবং আপনি যদি আমাকে মানে বলেন যে আপনার কি ব্যক্তিগত মতামত, আমি সাধারণত ব্যক্তিগত মতামত দিই না। আমি সবসময় অফিসিয়াল সোর্স দেখানোর চেষ্টা করি এবং লিগালি কি হওয়া সম্ভব সেইটা মানে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আজকে যদি আমি বলি যে পার্সোনাল আমার কি ওপিনিয়ন, দেখুন, যারা বাদ যাচ্ছে এইটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের দোষ নয়। তারা তো আর বলেনি যে আমাকে ওবিসি বানাও ভাই, বা আমাকে ওবিসি দিতেই হবে। সরকার দিয়েছে, এবার সে নিয়ম মানেনি না মেনেছে সেইটা তো আমার দায় না, আমার হাতে তো নয়। তাহলে আমি কেন তার দায়ভার হয়ে আমি এখন বাদ যাব? যদি কেউ ওবিসি না হতো তাহলে সে ইডাব্লিউএস হতো, সে তো আরো সহজে চাকরি পেত। তাহলে সে ওবিসি মানে ইডাব্লিউএস থেকে বঞ্চিত হলো। এই ওবিসি কেস কিন্তু এই নিয়েও আছে, কেস অলরেডি ওবিসি ইস্যুটা আছে না, এই ওবিসি এবং ইডাব্লিউএস যে ইস্যুটা, সেইটা কিন্তু এই বিষয়টা নিয়েও আছে। একদম পরিষ্কার হলো বিষয়টা যে ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তারা পাওয়ার যোগ্য, অনেকেই ওবিসি সেটা চলে গেছে বলে ইডাব্লিউএস পায়নি। কথাটা বুঝতে পারলেন? তাহলে তারা ওই দিক থেকেও বঞ্চিত হলো, প্লাস আরো তো যারা যেভাবে মানে সুযোগ পেয়েছিল তারা বঞ্চিত হতে পারে। দেখুন, এইটা কিন্তু এখনো এসএসসি যেহেতু অফিসিয়ালি ঘোষণা করেনি, আমিও অফিসিয়ালি বা আপনাকে কোনো ইয়ে দিচ্ছি না, কিন্তু আপনি লিগ্যাল ওপিনিয়ন কেন নিয়ে রাখতে বলেছিলাম বারবার করে, কারণ ব্যাটেল ফিল্ডে আপনি যখন যাবেন তখন তো আপনাকে প্রমাণ সমস্ত কিছু জোগাড় করতে হবে, তার জন্য টাইম লাগে, কেস ফাইলিং এর জন্য টাইম লাগে। আপনি তো আর এমনি এমনি ছেড়ে দেবেন না, কেউ ছাড়বে না। এবং এটা সবাই সবার নিজেরটা ভালো করে বোঝে, এবং আপনি তার মানে যতটা সম্ভব আপনি মানে আপনার দিকটা বাঁচানোর জন্য লড়াই করবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটা তো কোনো রকম কোনো দোষের কিছু নেই। সেই জন্যই আপনাদের আগে থেকে আমি সচেতন করেছিলাম, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলাম এবং ইঙ্গিতও দিয়েছিলাম, এবং আলটিমেটলি সেইটা হতে যাচ্ছে। এইবার আইনি দিকটা বা মানবিকতার দিক, এর দিক তো বুঝলাম। এইখানে 16 সালের যারা টিচার, তারা তাদের অবস্থাটা কি ভাবুন, যারা ওবিসিতে চান্স পেয়েছে, তাহলে তারা আরো ডিপ্রাইভ হবে। এইখানে একটা 16 সালের অ্যাঙ্গেল রয়েছে। কিন্তু আইন তো আর ওই কথাটা বুঝবে না, আবেগ দিয়ে চলবে না। আইন কিসে চলে? যুক্তির ওপর চলে। তাহলে এইখানে কি হলো, 22শে মে 2024 যে মানে এই কলকাতার ডিভিশন বেঞ্চ যেটা ওবিসি নিয়ে জাজমেন্ট দিয়েছিল, সেটাতে কি বলা হয়েছিল যে আগামীতে এই যে মানে এক্সট্রা করে যে ওবিসি গুলো দেওয়া হয়েছিল সেগুলো বাদ যাচ্ছে। কিন্তু সেই রায় স্পেসিফিক্যালি মেনশন করা ছিল যে আগে যারা চাকরি পেয়ে গেছে বা কোনো বেনিফিট পেয়ে গেছে তারা কোনো রকম
বঞ্চিত হবে না। কেন এটা হাইকোর্টকে বলতে হলো? কারণ এইটা যদি না বলে দিত তাহলে যারা চাকরি পেয়ে গেছিল সেই ওবিসিটাও কিন্তু ইনভ্যালিড হয়ে যেত। ভালো করে বুঝুন টেকনিক্যাল বিষয়টা, এখানেই হচ্ছে ইয়ে। দেখুন আমি মোটামুটি লয়ার নই বা আমি কোনো আইনের ছাত্র নই, কিন্তু তাদের সঙ্গে কথা বলে এই হাইকোর্টে গিয়ে ওই চত্বরে ঘুরে টুরে যেটুকু অভিজ্ঞতা হয়েছে এবং বিভিন্ন আইন টাইন পড়ে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তার উপর বেস করে আমি বলছি। এইবার এইখানের কেসটা খুব ভালো করে বুঝুন। ওইখানে কিন্তু 22 মে 2024 রায়ে পরিষ্কার করে বলা রয়েছে যে এর এই ডেটের আগে অবধি যারা বেনিফিটেড তারা কোনো রকম এই রায় দ্বারা প্রভাবিত হবে না। এটা যদি না লিখে দিত, আগে যারা ওবিসিতে চাকরি পেয়েছিল তারাও কিন্তু প্রভাবিত হতো। ঠিক এইবার বুঝুন তার পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। এইখানে একটি কিন্তু টেকনিক্যাল বিষয়টা ভালো করে বোঝার আছে। তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিচ্ছে, আমি খুব মানে জেনারেলি বলছি, এবং এসে সার্ভে করতে বলছে যে এটা নিয়ম 1993 সালের সেই মানে নিয়ম অনুযায়ী করতে হবে, সার্ভে করতে হবে কারা কাদের কি সিচুয়েশন সেই অনুযায়ী তাদেরকে রিজার্ভেশন দিতে হবে। তো সেটা তড়িঘড়ি সার্ভে হলো না কি হলো সেইটা কিন্তু প্রপারলি হয়নি। সেই জন্যই কিন্তু পরবর্তীতে যে আবার যে ওই সার্ভের বেসিসে ওবিসি দেওয়া হলো সেইটা কলকাতা হাইকোর্টে আবার খারিজ হয়ে গেল। ভালো করে বুঝুন, খারিজ হলো তার মানে কি ওই ওবিসি গুলো আবার ইনভ্যালিড হয়ে গেল, যাদেরকে দিয়েছিল তারা আর ওবিসি থাকলো না। সেইটা চলে গেল হচ্ছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট স্টে দিল। তার মানে কি কলকাতা হাইকোর্টের রায়টাকে কি খারিজ করলো? খারিজ করলো না, কিন্তু স্টে দিল, থামিয়ে দিল। এটা বলেনি যে কলকাতা হাইকোর্ট তোমার রায় খারিজ, স্টে দিল, তারা বিচার করবে। এইবার কোর্টে কে গিয়েছিল? সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। নতুন রাজ্য সরকার এসে কি করলো যে এসব ঝামেলার মধ্যে আমরা যাব না, 22 মে 2024 যে কলকাতা হাইকোর্টের রায় আছে সেটা মেনেই আমরা কাজ করব। তার মানে কি কলকাতা হাইকোর্টের যে রায়টা, যেটা সুপ্রিম কোর্টে স্টে হয়েছিল, সেইটা নতুন সরকার এসে তুলে নিল। তার মানে কি কেসটা কি সে জিতলো? জিতেছিল? জেতেনি। মানে রাজ্য সরকার তো জেতেনি, তুলে নিয়েছে, আমি আর এই কেসের মধ্যে নেই। তার মানে কি ওই যে কলকাতা হাইকোর্টের যেটা রায়, যেটা ক্যান্সেল করে দিল, ওটাই কিন্তু বহাল থাকলো। টেকনিক্যাল বিষয়টা বুঝুন। তার মানে কি ওই ওবিসি গুলো ইনভ্যালিড হয়ে গেল, মানে ফ্যাক্ট তো এটাই। তো তাহলে যেটা হলো ওই যে মাঝে কিছু পিরিয়ডের জন্য কিছুজন যে ওবিসি হলো, মূল সমস্যাটা ওইখানটায় নিয়ে সেইটারই ব্যাখ্যা ওই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন দিয়েছে এবং সমস্ত আইনজ্ঞ পরামর্শকদের নিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই টাইম পিরিয়ডের মধ্যে যদি নিয়োগটা হয়ে যেত তাহলে প্রত্যেকেই মানে চাকরিটা পেয়ে যেত, তাদের কোনো সমস্যা হতো না। কিন্তু এখন যদি নিয়োগ করতে যায়, দেখবেন নোটিফিকেশনটা কিন্তু এসএসসি নোটিফিকেশন আগে এসছে কিন্তু, এবং এই যে যে কিছুক্ষণ ওবিসি থাকলো কিছুজন, সেই টাইম পিরিয়ডের মধ্যে মানে এসএসসির কাজ চলেছে আবার বাদ হয়েছে। তার মানে কি ওই পুরোটা সময় তারা ওবিসি ছিল না, কিছুক্ষণের জন্য ছিল আবার বাদ হয়ে গেছে। আগে ছিল, মাঝে পেয়েছে, বাদ হয়েছে, আবার মানে ইয়ে হয়ে গেছে। তো এই যে যে মানে জটিলতার জায়গাটা, এইটা তো কোনো না কোনো ভাবে পরিষ্কার করতে হবে। সেইখানে গিয়ে যারা বঞ্চিত হচ্ছে তারা দাবি করতেই পারে যে এইখানে আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে অন্তত এবারকার মতন বা ছাড় দেওয়া হোক, সেটা কোর্ট ঠিক করবে। আমি জানি না কি হবে, সেটা আপনার যুক্তিটা যতটা ভ্যালিড হবে, বা 16 সালের যারা ক্যান্ডিডেট তারা দাবি করতে পারে ভ্যাকান্সি নিয়ে সমস্যা রয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাকান্সি কমেছে। তো এই যে যে আপনাকে যে মানে জটিলতাটা বোঝালাম, এবং কেন ওবিসিটা 7% হয়ে যাচ্ছে, 10% হচ্ছে না, তার মানে লিগ্যাল যে মানে বিষয়টা, সেটা আমি খুব সহজ ভাষায় আপনাদের মানে বোঝানোর চেষ্টা করলাম। বেসিক্যালি এই জায়গাটাই সমস্যা হয়ে গেছে, যে পুরো প্রসেসটা মানে যদি কমপ্লিট হয়ে যেত তাহলে কিন্তু আপনাদের এই বিপদে পড়তে হতো না। যেহেতু এটা লেন্দি হয়ে গেল, এবং এই যে টাইম পিরিয়ডটার মধ্যেই আপনারা একসময় ওবিসি ছিলেন, আবার বাদ গিয়েছিলেন, আবার মানে এই ফাইনালি যেটা পরবর্তী নতুন সরকার এসে আইন করলো সেটা তো বুঝতেই পারছেন। তো আলটিমেটলি কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে এইবার আপনারা ঠিক করুন যে আপনারা কিভাবে লড়াইটা দেবেন। সেইটা আমি সেই জন্যই বলছি যে এখন আর কিন্তু হাত গুটিয়ে বসে থাকার মানে সময় নয়, এখন আপনাকে লিগ্যাল ওপিনিয়ন নিতে হবে। আর যদি বলেন না যা যাচ্ছে যাক, তো সেটা যাবে, কিন্তু ওইভাবে ছেড়ে দিলে তো আর হবে না, চেষ্টা তো আপনাকে করতেই হবে।
সবাই সবার মতন করে চেষ্টা করবে। এইবার আসি যে যারা মানে এই 10% যদি সত্যিই বাদ যায় তাহলে কি হবে, এটা আমি পরবর্তীতে খাতা কলমে করে আরো ভালো করে বুঝিয়ে দেবো। ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে 10% যদি ওবিসি থেকে বাদ যায় সেটা আপাতত জেনারেলে যাচ্ছে। জেনারেলে যাচ্ছে মানে কি শুধুমাত্র জেনারেলের প্যানেলটা চেঞ্জ হবে? না। কেননা ধরুন 10টা সিট মানে 1000 জন, একটা 1000 সিট আছে, তো তাহলে 10% মানে 100টা সিট জেনারেলে বাড়লো। 100টা সিট জেনারেলে বাড়লো মানে ধরুন যে এসসিতে আছে বা এসটিতে আছে বা ওবিসিতে আছে বা ইডাব্লিউএস এ আছে, যে অল্পের জন্য জেনারেলে আসতে পারেনি, কিন্তু যেহেতু 100টা সিট বেড়ে গেল, জেনারেল কাট অফটা নিশ্চয়ই নামবে। সেখানে দেখা গেল দুজন 100টার মধ্যে দুজন এসটি ঢুকছে, 5জন এসসি ঢুকছে, 3জন ওবিসি ঢুকছে, 1জন ইডাব্লিউএস ঢুকছে। তার মানে কি ওই যে এসসি প্যানেল, এসটি প্যানেল, ওবিসি প্যানেল সেগুলোর থেকেও কিন্তু নিচ থেকে উঠবে। যদিও এখানে 10 মানে একটু বেশি করে নেওয়া রয়েছে, তো সেইটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু কমবে না। যেহেতু আপনারা জানেন যে মানে 100টার বেসিসে 160টা করে নেওয়া আছে, তাহলে সেটা তো ওয়েটিং লিস্ট আছে, সেখান থেকে পেয়ে যাবে। কিন্তু ওই রেশিও মেনটেন করতে গিয়ে বিভিন্ন সাবজেক্টে, বিশেষ করে যেগুলোতে সিট বেশি আছে সেগুলোতে কিন্তু প্রত্যেকটা প্যানেল রিসাপেলিং হয়ে যাবে বা নিচ থেকে উঠবে। শুধুমাত্র কিছুমাত্র ওবিসি যারা বাদ যাচ্ছেন তারা, তাদের যে সিটটা সেটা কিন্তু ওই জেনারেলে গিয়ে প্রত্যেকটা প্যানেলকে মানে প্রত্যেকটা ক্যাটাগরিকে প্রভাবিত করবে। মানে বোঝাতে পারলাম নিশ্চয়, আমি খাতা কলমে নেক্সট সময় আমি করে দেখাবো। যদি আমি যতক্ষণ 100% কনফার্ম না হচ্ছি, যতক্ষণ এসএসসির ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশন না আসছে, ততক্ষণ অপেক্ষা করতে আমি রাজি। দেখা যাক কি আসে, তখন আমি আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেব যে কি হতে চলেছে। ঠিক। আর বাকি মন ভেঙে পড়ার কিছু নেই। পরিস্থিতি যতই কঠিন হোক, আপনাদের আমি বলবো যে সবসময় মানে কি বলবো, ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হবে এবং সেই হিসাবেই কিন্তু লড়াইটা করে যেতে হবে। দেখা যাক। আর আমি দেখি আরেকটু যদি সম্ভব হয়, আজকে যেহেতু নোটিফিকেশনটা আসলো, যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করা যে অ্যাকচুয়ালি এর কি মানে কোনো কিছু ব্যাখ্যা আছে কিনা বা এর কোনো আহ, পরিত্রাণের পথ আছে কিনা, সেটা নিয়ে আমি নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব এবং আমি নিজেও বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এর পরে কি কি হতে পারে। আমি যারা লিগ্যাল এক্সপার্ট তাদের সঙ্গে আমি নিশ্চয়ই পরামর্শ করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী একটু সময় লাগবে। সময় চাইলেই তো আর দেবে না। আমি নিশ্চয়ই মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি দেখব, যে কথা বলে যে কি কি বিষয় রয়েছে, আরো আইনের যে সমস্ত মারপ্যাচ রয়েছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব এবং আমি নিজেও বোঝার চেষ্টা করব, প্লাস আগামীতে কোনো কিছু করা যায় কিনা সেই দিকেও আমরা চিন্তা ভাবনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।